আমার কথা। সম্মানিত দর্শক, পূর্বা প্রকাশনী নিবেদিত করোনাকালের সপ্তকের আজ ২৭তম পর্ব। এই পর্বে দুজন অতিথি আমাদের সাথে উপস্থিত আছেন আবৃত্তি শিল্পী আফরিন খান এবং কণ্ঠশিল্পী হিসেবে উপস্থিত আছেন নিঝুম সরকার। সম্মানিত দর্শক মন্ডলী, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিগত দিনের মতোই আমাদের সাথে থাকবেন, আমাদের অনুষ্ঠান দেখবেন এবং আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বা পরেও আমাদের কাজে লাগবে। সম্মানিত দর্শক, আমরা একটু কৃতজ্ঞতা স্বীকার করতে চাই যারা আমাদেরকে এই অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যারা আমাদের সহযোগিতা করেন, তাদের একটু স্মরণ করে আমাদের মূল অনুষ্ঠানে আমরা যেতে চাই। আমাদেরকে সহযোগিতা করেন পূর্বা প্রকাশনী, রোদ্দুর, সুমনজয়ী আরিয়ান। আর কৃতজ্ঞতা স্বীকার করছি প্রাণপ্রিয় সংগঠন কণ্ঠশীলনের প্রতি, ডিপ ফটো ক্যাফে, আবৃত্তি প্রেমী, এসএসসি 96 ব্যাচ, এইচএসসি 98 ব্যাচ, সংস্কৃতি সংবাদ, শাহ ফোরাম, বক্স অফিস বিডি, ইউনাইটেড লালমনিরহাট, এলটিভি অনলাইন এবং কিছু বিশেষ মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন। তার মধ্যে নুরুজ্জামান নান্নু, রাজস্বী নিপা, মারুফ সিদ্দিকী, রাইহানা রাখি, ইমরান ইমু। সম্মানিত দর্শক, আমাদের সাথে দুজন শিল্পী আজকে রয়েছেন। আমরা আগেই বলেছি, আমরা প্রথমেই চলে যাব আফরিন খানের কাছে। আফরিন খান, আপনি আবৃত্তি শিল্পী, এই মুহূর্তে কেমন আছেন? আপনার সময় কেমন কাটছে? এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে আপনি একজন চাকুরিজীবী। হ্যাঁ, আপনার চাকুরি বা এই যে যাতায়াত, বাড়ি থেকে বাসা থেকে অফিস পর্যন্ত যান বা দায়িত্বের মধ্যে থাকেন, আপনার সময়টা কেমন যাচ্ছে সে বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বলেন। সেই সাথে সাথে আপনার আবৃত্তি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হবে। আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আছি। আমার অফিসের সময় 9টা 5টা। তো অফিসে যাওয়ার সময় তো মেয়ে হিসাবে তো সংসার সমস্ত গুছিয়ে অফিসে যেতেই হয়। আর বর্তমান আমরা একটা মহা সংকটের ভেতর দিয়ে যাচ্ছি, মহামারীর মহা সংকট। সব মিলিয়ে আমাদের পরিস্থিতি এখনো তেমন আগের মতো আনন্দময় নেই। প্রতিনিয়ত একটা ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। বাসা থেকে বের হলেই মনে হচ্ছে যে এই বুঝি কোনো কিছুতে আক্রান্ত হলাম। অফিস যখন করছি অনেক লোক আসে অফিসে, তাদের সংস্পর্শে আসতে হচ্ছে। সব মিলিয়ে একটা ভয়ের মধ্যে আমাদের বর্তমান পরিস্থিতিটা যাচ্ছে। তো আমরা আশা করি অতি শীঘ্রই আমরা এই মহামারীর মহাসংকট থেকে পার হতে পারবো এবং আগের মতো স্বচ্ছন্দে আমরা চলাফেরা করতে পারবো। অফিস এবং অনেক জায়গায় বেড়ানো সবকিছুই আমাদের আগের মতোই হবে। আমি কি একটু না আজানের জন্য বিরতি নিব? আপনি বলতে থাকেন, আসলে আজান তো শেষ হবে না, আজান সব জায়গায় চলছে। অসুবিধা নেই। তো এই পরিস্থিতির মধ্যে আমরা আমাদের চলতে হচ্ছে। প্রতিনিয়ত ভয়ে ভয়ে চলছি এবং যখনই বাইরে থেকে অফিস করে বাসায় আসি, তখন তো আমাদের যেসব নিয়ম এখন আমাদের করোনাকালীন নিয়ম আছে সেগুলো মানতে হচ্ছে, এসে নিজেকে ফ্রেশ করতে হচ্ছে। শুধু নিজের জন্য না, আমার নিজের যে পরিবার আছে, আমার সাথে যারা আছেন তাদের সুস্থতা কামনার জন্য নিজেকে সবকিছুই নিয়ম মানতে হচ্ছে। আচ্ছা, আমি আর কথা বাড়াবো না, আমি কবিতা দিয়ে শুরু করছি। আমি আবৃত্তি করছি সৃজন সেনের মাতৃভূমির জন্য। আমার বয়স তখন কতই বা, 4 কিংবা 5, অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের একরাশ কালো ধোঁয়া। কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বট গাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মার কোলে চড়ে সেই ধোঁয়া দেখেছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে, রায়ট লাগছে, রায়ট লাগছে বলে ছোটাছুটি করছিল।
এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকেও কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে। আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বট গাছ, টিনের চালাওয়ালা গোবরে লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে। আমি ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একবারের জন্যেও আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্যেও না। এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা। সেই ঘর, সেই গাছ, সেই কাজলা দিদি, সব সব সব। চাঁদপুর থেকে স্টিমারে করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের বাক্স প্যাটরা ওলটপালট, এবং অবশেষে এক সন্ধেবেলা শিয়ালদা স্টেশনে। তারপর ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়ালি স্ট্রিট। প্রেমচাঁদ বড়ালি স্ট্রিটে ৩.৫ হাত চওড়া এক অন্ধ গলি। সেই গলির ১১-র বি নম্বর বাড়িতে ছোট্ট একটি ঘর। সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি। আমি যার মুখে তখনো নোয়াখাইল্লা ভাষার টান। আমি যাকে দেখলে প্রাইমারি স্কুলের ছেলেরা কানের ওপর উপুর হয়ে চিৎকার করে বলতো, বাঙালো রস খাইলো, ভাড় ভাঙিল, পয়সা দিল না। সেই আমি চারিদিকের ওই চিৎকারির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করবার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল। সবাই সেই চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে। গুলি? বহু বছর পর জেনেছিলাম গুলি চলেছিল তাদের ওপর যারা আমার মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতে তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই নিজেদের প্রাণকে সমর্পণ করেছিল। আর এপার বাংলায় আমি আমার সমস্ত বাঙালপনাকে ছেড়ে ফেলে ধীরে ধীরে হয়ে উঠছি কেতাদুরস্ত অন্য এক মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণপায় এগিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলায়, চাল চলনে, আদব কায়দায় আমি এখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা এখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকেই আমার জীবনে শুধুই চড়াই। আমি এখন এক সাহেবী কোম্পানির নামী অফিসার, যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি চুক্তি, পরামর্শ, কমিশন ইত্যাদির মধ্য দিয়েই আমার আজকের বিকাশ, আমার প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি। আমার মতো ওরাও শুদ্ধ করে বাংলা ভাষায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষায় কয়েকটা লাইন। আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা একান্তই বিদেশি। সেবার লন্ডনের মাটিতে দাঁড়িয়ে এক জাপানি শিল্পপতিকে যখন অনর্গল তার মাতৃভাষা জাপানিতে কথা বলতে দেখেছিলাম, তখন আমার বুকের ভেতর কেমন যেন একটা কষ্ট হচ্ছিল। ইংরেজি বলতে না পারার জন্য ওই মানুষটার ভেতর কোনো লজ্জাবোধ ছিল না,
বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় ওই মানুষটাকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম। সেই অভিজ্ঞতার যন্ত্রণা আমার বুকের ভেতর একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমার কোনো মাতৃভাষা নেই, আমি যেন এক শিকড় বিহীন চিরবিদেশী। তাই ভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আমার বুকের ভেতর সেই বাংলা ভাষার জন্য, বাংলাদেশের জন্য, একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে ওঠে। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ আবৃত্তি দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু হলো। আসলে বাংলা আমার অহংকার। আর এটা তো সত্যি আমাদের যারা এই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকেও স্মরণ করছি। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, আমাদের ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল একটি গোষ্ঠী, কিন্তু পারেনি। সবকিছুই আমরা অর্জন করেছি, আমাদের স্বাধীনতা অর্জন করেছি। আজ আমাদের সাংস্কৃতিক মুক্তি, এটিও আমরা আস্তে আস্তে অর্জন করব। আরো বেশি বেশি আবৃত্তি চর্চা হবে, গানের চর্চা হবে। তো আফরিন আপু, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা দর্শকদের একটু বলে নিতে চাই যে আমরা 1 ঘন্টা বা তার একটু বেশি সময়, 1 ঘন্টা 10 মিনিট বা 15 মিনিট আপনাদের সাথে থাকবো, এবং গান এবং আবৃত্তি দিয়ে চলতে থাকবে আমাদের এই অনুষ্ঠান। সম্মানিত দর্শক, আমাদের সাথে একজন কণ্ঠশিল্পী যুক্ত আছেন, আমাদের প্রিয় নিঝুম সরকার। তার কাছে আমরা চলে যাব। নিঝুম দা, আপনি আছেন, আপনার গানের চর্চা বা আপনার বেড়ে ওঠা সবকিছু নিয়ে একটু বলে একটি গান দিয়ে আজকে আপনি শুরু করবেন। জি ধন্যবাদ। শুরুতেই অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি যে আসলে এত সুন্দর একটি প্ল্যাটফর্মে আমাকে, আমার মতো একজন ক্ষুদ্র শিল্পীকে ইনভাইট করার জন্য। দেন বিশেষ করে ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় দাদা শোভন দাদাকে, যে উনি এত সুন্দর একটি প্ল্যাটফর্মে আমাকে ইনভাইট করেছে। তো এই মুহূর্তে যারা আমাকে দেখছেন বা আমাদেরকে দেখছেন, তাদের সকলকে জানাই আমি নিঝুম সরকার, আমার পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমি সঙ্গীত শিল্পী নিঝুম সরকার। আমার দেশের বাড়ি রংপুর বিভাগ লালমনিরহাট জেলা সদরে আমার বেড়ে ওঠা। তো আমি ছোটবেলা থেকেই গান করতাম, প্রাইমারি থেকে। তো আহ, এখন পর্যন্ত আমার 4টি অ্যালবাম রিলিজ হয়ে গেছে। আমার নিজের মৌলিক 4টি অ্যালবাম রিলিজ হয়ে গেছে। তো আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন, আমার গানগুলো শুনবেন। দেন আপনারা যে কোনো ওয়েবসাইট, বিশেষ করে ইউটিউবে সিঙ্গার নিঝুম সরকার লিখে সার্চ করলে আপনারা অসংখ্য আমার গান পাবেন। অবশ্যই আপনারা দেখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সঙ্গেই থাকুন। গানে গানে আপনাদের সঙ্গে কথা আরো হবে। থ্যাংক ইউ সো মাচ। তো দাদা, আমি কি একটি গান করব? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখন আমরা দাদা, আমার এখানে সম্মানিত সুধী দর্শক, আমাদের এখানে আহ, আজান হচ্ছে। আহ, আমি একটু সময় আপনাদের সঙ্গে কথা বলবো। আজান শেষ হলে আমি গান শুরু করব। আজানের জন্য একটু কথা বলবো আপনাদের সাথে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমি খুব স্ট্রাগল করে আজকে নিঝুম সরকার হয়েছি। যতটুকুই হয়েছি, আমি বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম শিল্পী মনে করি নিজেকে। তো আপনারা সকলেই, আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা বিশেষ করে আমার গানগুলো সবাই দেখবেন, ইউটিউবে গিয়ে শুনবেন। আমার রিসেন্টলি আরো নতুন নতুন কিছু গান আসছে। আপনারা অবশ্যই গানগুলো দেখবেন, শুনবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গী থাকবেন। আর এই করোনাকালীন সময় আমরা শিল্পী যারা আছি, আমরা খুবই একটি অসহায় জীবনযাপন করছি। কেননা আমি বিশেষ করে, আমরা যারা স্টেজ শো করি, মানে আমরা যারা সঙ্গীত শিল্পীরা স্টেজ শো করি, আমরা অনেকটা স্টেজ শোর উপর ডিপেন্ড করি। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করি, মঞ্চ প্রোগ্রামগুলো করি। তো সেগুলো তো মোটামুটি প্রায় মেবি আপনার 7-8 মাস থেকে প্রায় বন্ধই হয়ে আছে। সো দ্যাট আসলে আমরা
খুবই দুর্বিষহ অবস্থাতে আছি, তারপর আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন মহান রব্বুল আলামিন আমাদের সকলকে করোনা নামক গজব থেকে আমাদেরকে মুক্তি দান করেন। এটাই আসলে থ্যাংক ইউ সো মাচ। আমি একটি গান করছি, শাহ আব্দুল করিমের একটি গান, খুব জনপ্রিয় একটি গান। ওরে তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদর, আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে ময়না, তোমারে পুষিলাম কত আদর, তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদর, আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে ময়না, তোমারে পুষিলাম কত আদর। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরা শুনে তোমার প্রীতি, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার শুনে তোমার প্রীতি, ওরে আসা যাওয়া দিবারাত্রি ঘরে বাহিরে, আসা যাওয়া দিবারাত্রি ঘরে বাহিরে, তোমারে পুষিলাম কত আদর, আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে ময়না, তোমারে পুষিলাম কত আদর। তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা মর হয় না, তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা মর হয় না, পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইব রে বন্ধু, পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইব রে, তোমারে পুষিলাম কত আদর, আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে ময়না, তোমারে পুষিলাম কত আব্দুল করিম বলে ময়না, তোমায় বলি তুমি কেন পিঞ্জিরা মর হইবে, আব্দুল করিম বলে ময়না, তোমারে বলি তুমি কেন পিঞ্জিরা মর হইবে, কে শোনাবে মধুর বুলি বলো আমারে, কে শোনাবে মধুর বুলি
বলো আমারে তোমারে পুষিলাম কত আদর আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে ময়না তোমারে পুষিলাম কত আদর তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমার খুশি কত আমার মাটির পিঞ্জিরা সোনা ময়না রে ময়না তোমার খুশি কত বন্ধু তোমার খুশি কত ধন্যবাদ। অসাধারণ অসাধারণ গান। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা এই জীবনটা বা এই যে আমাদের শরীর মন এত সুন্দরভাবে সাজায়, হ্যাঁ, কিন্তু আসলে শেষ পর্যন্ত কিন্তু আমরা ঠিকই আমাদের জীবনটা শেষ হয়। কিন্তু জীবনটা যত সুন্দরভাবে সাজানো যায়, ভালোভাবে সাজানো যায়, মানবিক ভাবে সাজানো যায়, হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমার অনেক কিছু থাকলো কিন্তু আমি মানবিক গুণ সম্পন্ন না, আমি মানুষের কাছে যেতে পারছি না, তাহলে কিন্তু খুব একটা গুরুত্ব নেই। হুম। যাই হোক দাদা, আপনি আমাদের সাথে থাকবেন, আরো গান শুনবো আমরা। তো এবারে আফরিন আপুর কাছে আসবো। আফরিন আপু, আমি জানি যে আপনি খুব ভালো আবৃত্তি করেন, বড় মাপের একজন আবৃত্তি শিল্পী। এই যে আবৃত্তি শিল্পটাকে বেছে নিলেন বা আবৃত্তি শিল্পী হয়ে উঠলেন, এর পেছনের গল্প যদি আমাদেরকে একটু বলেন। বরাবর আবৃত্তি ভালো লাগতো। ছোটবেলা স্কুলে কবিতা বা ছড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। ওই তখন থেকে একটা ভালো লাগা বা ভালোবাসা জন্মে যায়। তাছাড়া প্রতিনিয়ত টিভি বা অন্যান্য প্রোগ্রামগুলোতে দেখতাম যারা কবিতা আবৃত্তি করতো, তাদের প্রতি আমার একটা অন্য ধরনের আকর্ষণ ছিল। তারপর আমিও ভর্তি হলাম এবং আজ দীর্ঘ জীবন ধরে, মানে প্রায় ৭-৮ বছর হবে এখন আবৃত্তির সাথে জড়িয়ে আছি, এবং তার জন্য আমি কণ্ঠশীলনের প্রতি কৃতজ্ঞ যে আমাকে তারা এমনভাবে গড়ে তুলছে বা তারা আমাকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যেখানে আমি নিজেকে গড়ে তুলতে পারছি। হুম। দর্শকদেরও আপনার মাধ্যমে জানাতে চাই, দর্শক, আফরিন আপু বলছিলেন কণ্ঠশীলনের কথা। আসলে কণ্ঠশীলন একটি অনন্য প্রতিষ্ঠান আবৃত্তি শিক্ষার। শুধু আবৃত্তি না, কণ্ঠশীলন নাটকের চর্চাও করে থাকে আমি যতদূর জানি। তো আমরা অবশ্যই কণ্ঠশীলনের প্রতি কৃতজ্ঞতা জানাই যে এমন একজন শিল্পীকে আমাদের সামনে তৈরি করে আনতে পেরেছেন। যাই হোক, আমরা চেষ্টা করব আফরিন আপুর কাছ থেকে যতটা বেশি আবৃত্তি শোনা যায় আজকে। আফরিন আপু, আরেকটি কবিতা শুনতে চাই। আমি এখন আবৃত্তি করছি ছোট্ট একটি কবিতা, জয় গোস্বামীর ঈশ্বর এবং প্রেমিকের সংলাপ। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাব একেবারে। সে যদি তোমাকে মেখে দেয় উত্থান বৃষ্টিতে, আমি বৃষ্টিতে ভিজে খান খান। সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি, পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি। উড়বে? আচ্ছা, ছেড়ে দেয় যদি পাখা, পড়তে পড়তে ধরে নেব ওর শাখা। যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে, কি আর করব, জড়িয়ে ধরবো ওকে। বলো কি বলবে আদালত, কিছু বলবি কি তারপরও? যাও, আজীবন অশান্তি ভোগ করো। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আফরিন আপু। এবারে আমরা আহ নিঝুম দার কাছে যাব। নিঝুম দা, আমি যতদূর জানি যে আপনি অনেক আগে থেকেই গান করেন, ছোটবেলা থেকেই গান করেন। আসলে গান করতে যে মানে কি ধরনের প্রতিবন্ধকতা পড়েছেন বা কি ধরনের কোনো ধরনের অসুবিধার সৃষ্টি হয়েছে কিনা? আসলে আমরা একটা জানি যে আমাদের সমাজে অনেক সময় সঙ্গীত বা আবৃত্তি
বা গান শেখা, নাচ শেখা, এগুলোকে মানুষ একটু অন্যভাবে দেখে। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা? আপনি তো গ্রামে, মানে আমি যতটুকু জানি যে লালমনিরহাট আহ, জেলায় বা ওইভাবে বেড়ে উঠেছেন, এলাকায় বেড়ে উঠেছেন। তো সেখানে যদি কিছু অভিজ্ঞতা থাকে আমাদেরকে একটু বলুন, বলে আরেকটি গান আমরা শুনতে চাই। থ্যাংক ইউ। আসলে আমি দাদাকে একটু রিকোয়েস্ট করব, আপনি যখন প্রথম কথাটা বলেছিলেন আমার এখানে নেট প্রবলেম ছিল, আপনি যদি আবার একটু বলতেন, আমি মানে শুনতে পারিনি আর কি, সরি টু আচ্ছা আচ্ছা, সে। আমি শেষ বলতে চেয়েছি এটা যে আপনি তো শুরুতেই বললেন যে আমি একেবারে মানে ছোটবেলা থেকেই গানটাকে পছন্দ করি, কিন্তু গান আমাদের সমাজে দেখা যায় কি, যারা গানের চর্চা করে বা আবৃত্তি করে বা নাচ করে, তাদেরকে একটু মানুষ অন্যভাবে দেখে, অনেক ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি করে, বা সামাজিক ভাবে, পারিবারিক ভাবে। সেই জায়গায় আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা? বোধহয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নিঝুমদার। উম, হ্যাঁ, এবার ঠিক আছে দাদা? হ্যাঁ দাদা, নেট প্রবলেম। যাই হোক, আমি ধন্যবাদ। আসলে আমাদের সমাজে হ্যাঁ কিছু সংখ্যক মানুষ আছে, কিছু ব্যক্তিবর্গ আছে আসলে মনে করে যে মনে হয় গান বাজনা যারা করে বা নৃত্য বা এই জাতীয় সাংস্কৃতিক অঙ্গনে যারা জড়িত, অনেকেই তাদেরকে অন্য চোখে দেখে। এরকমটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমি খুবই স্ট্রাগল করে আজকে এই পর্যায়ে এসেছি দাদা। আমার লাইফ স্টোরি যেটা আমি কখনো শেয়ার করিনি, জাস্ট সামথিং আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই। হয়তোবা শেয়ার করার সুযোগ হয়নি, আজকে একটি সুযোগ হয়েছে। আমি ছোটবেলা থেকে প্রাইমারি থেকে যখন গান করতাম, গান করতে করতে পরে স্কুল পর্যায়ে প্রাইমারি থেকে আমার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ হয়। তো বাদল দাদা যিনি আছেন উনিও শিশু একাডেমির সাথে জড়িত ছিল। তো সেখান থেকেই আস্তে 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 পর্যায়ক্রমে জেলা উপজেলা পর্যায় থেকে আমার গান করা। তো আমি গানের জন্য আসলে মানে আমাকে কেউ কখনো ওইরকম করে সুযোগ করে দেয়নি, যেটা সত্য কথা। মানে একটা সময় গিয়েছিল যেটা মঞ্চে গান করবো সেরকম কোনো প্ল্যাটফর্মটা পাইনি আর কি, সেরকম সুযোগ হয়নি। সো দ্যাট সেদিক দিয়ে হিসেব করে আমি বাংলাদেশের যে ঐতিহ্যবাহী আহ যাত্রা দল, নাটক বা এগুলো মাঠ পর্যায়ে আমি এগুলো বিভিন্ন গ্রামে গঞ্জে বড় বড় মেলাতে আমি নিঝুম সরকার সেখান থেকে আসলে উঠে আসা। আমি এই জিনিসটা শেয়ার করতে চাই। বাংলাদেশের সার্কাস মঞ্চ, তারপরে সামাজিক যে যাত্রাপালা বা নাটক, এখান থেকে আমি প্লাস মানে এক পর্যায়ে আমি মাঠ পর্যায় থেকে, মানে মাঠ প্রাঙ্গণ থেকে আর কি, বিভিন্ন জেলা ভিত্তিক মাঠ প্রাঙ্গণ থেকে আসলে পর্যায়ক্রমে আস্তে আস্তে পারফরমেন্স করতে করতে উঠে আসা। এভাবে চলচ্চিত্র শিল্পীদের সঙ্গে একটা সম্পর্ক হয়ে যায়। বড় বড় চলচ্চিত্র শিল্পীরা যখন বিভিন্ন মাঠ পর্যায়ে প্রোগ্রাম করতে আসে, তো তখন তারা আমার গান বা আমার সুর শুনে তারা বলে যে আসলে তোমার কণ্ঠ তো ভালো, তুমি আসো। তখন আমি তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় কো আর্টিস্ট হিসেবে কাজ করার একটা সুযোগ পাই। তো পর্যায়ক্রমে এখন সঙ্গীতের ভুবনে আজকে আমি জননেত্রী, আপনাদেরকে বলে রাখতে চাই যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মৌলিক গানের গান অ্যালবাম করেছি আমি। অ্যালবামটির নাম হচ্ছে দেশটারে বানাইলো ডিজিটাল। এই গানটা আপনি দাদা শুনে অবাক হবেন যে যদি আপনি দেশটারে বানাইলো ডিজিটাল নাম দিয়ে সার্চ করেন ফেসবুকে, দেখবেন আমার গর্ব যে আমার এই গানটাতে আমাদের 16 ডিসেম্বর বিজয় দিবসে যে বাচ্চারা ডিসপ্লে করে, ওই গানটাতে তারা, আমি দেখেছি যে দিনাজপুর বিরামপুরের কিছু সংখ্যক বাচ্চা আমার ওই গানে তারা ডিসপ্লে করছে, মানে নৃত্য পরিবেশন করেছিল। এটা আসলে at first take my sweet love I do not know that for my song, এরকমই আসলে হয়ে গেছে এবং লক্ষ লক্ষ ভিউয়ার্স হয়েছে। তো সেটাও করেছি এবং আমার প্রথম অ্যালবাম যেটা আমি গতকালকে আমার ফেসবুকে পোস্ট করেছিলাম একটি গান, মানে বাংলাদেশের যে রিক্সা শ্রমিক, ইদানিং আপনি ফেসবুক ওয়েবসাইটে দেখবেন, সোশ্যাল মিডিয়াতে যে রিক্সা শ্রমিকদের নিয়ে একটা ব্যাপক একটা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি আমার একটি গান একটা আছে, সেই গানটি আমি অ্যালবাম আকারে করেছি এবং সেটা পোস্ট করেছি কালকে। আমার এই গানটিতে ফেসবুকে আমার 117টা শেয়ার পড়েছে এবং বিভিন্ন পেজ থেকে আমার গানটি শেয়ার করা হয়েছে
এটাও আমার জন্য বিশাল ব্যাপার। তো আমার মৌলিক সেই গানটি একটু শোনাচ্ছি আমার সেই জি অ্যালবামের জি তুমিও মানুষ আমিও মানুষ অ্যালবামের গান থেকে, অটো রিক্সা শ্রমিক ভাইদের নিয়ে যে গানটি। জি 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 জি, শুনি আমরা। তুমিও মানুষ আমিও মানুষ, আমাদের ভাগ্য ভালো না, অটো রিক্সা চালাই বলে গালি দিও না। তুমিও মানুষ আমিও মানুষ, আমাদের ভাগ্য ভালো না, রিক্সাওয়ালা বলে তোমরা গালি দিও না, অটো রিক্সা চালাই বলে গালি দিও না। কষ্টে ভরা জীবন মোদের সুখের দেখা নাই, একটুখানি সুখের আশায় দিন গুনে যায়। ঘরে আমার অসুস্থ মা তিনটি ছেলে মেয়ে, ঘরে ফিরতে তারা থাকে মুখের প্রাণে চেয়ে। নিঝুম সরকার এত কষ্ট, ও নিঝুম সরকার এত কষ্ট সইতে পারে না, অটো রিক্সা চালাই বলে গালি দিও না, রিক্সাওয়ালা বলে তোমরা গালি দিও না। তুমিও মানুষ আমিও মানুষ, আমাদের ভাগ্য ভালো না, রিক্সাওয়ালা বলে তোমরা গালি দিও না, অটো রিক্সা চালাই বলে গালি দিও না। তুমিও মানুষ আমিও মানুষ, আমাদের ভাগ্য ভালো না, রিক্সাওয়ালা বলে তোমরা গালি দিও না, অটো রিক্সা চালাই বলে গালি দিও না। থ্যাংক ইউ। মানে এ বাহ, ধরনেরই গান। অসাধারণ অসাধারণ। আমি দাদাকে বলেছিলাম, আমি আসলে 2 মাস আগে করোনা ভাইরাস থেকে উঠেছি। তো আমি দাদাকে বলেছিলাম, দাদা যে আমার একটু কাশি হচ্ছে, তো দাদা বলেছিল যে, সমস্যা নাই। তো তারপরও আমি চেষ্টা করছি আসলে, আমার জায়গা থেকে আমি যতটুকু পারছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর বঙ্গবন্ধুকে নিয়ে আমার একটি মৌলিক গান, বঙ্গবন্ধু না জন্মিলে এদেশ স্বাধীন হইতো না, জাতির পিতা বঙ্গবন্ধু প্রাণ থাকিতে ভুলো না। গানটি হচ্ছে, একটু শোনাই। বঙ্গবন্ধু না জন্মিলে এই দেশ স্বাধীন হইতো না, জাতির পিতা বঙ্গবন্ধু প্রাণ থাকিতে ভুইল না, জাতির পিতা বঙ্গবন্ধু প্রাণ থাকিতে ভুইল না। তো এরকম অসংখ্য প্রায় মৌলিক আমার 27টি গান আছে দাদা। তো যে কোনো ওয়েবসাইটে বা ইউটিউবে আমার নাম দিয়ে সার্চ করলে সবাই শুনতে পারবে। তো সবাই আমার গানগুলো শুনবেন। সবাইকে ধন্যবাদ। হুম, অসাধারণ, আসলে খুবই ভালো লাগলো আপনার গান শুনে। আসলে আমাদের যতটা আমরা মানবিক হব, ততটাই আমাদের জীবনটা সুন্দর হবে। আমি কিন্তু আগেই বলেছি। এই কথার অর্থ হলো এই যে, আপনি যে রিকশাওয়ালার গানটি গাইলেন, যে তারাও মানুষ আমরাও মানুষ, আসলেই তাই। যে সবাই তো মানুষ, মানুষ মানুষের জন্য, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। অর্থাৎ মানুষই মানুষের জন্য এবং সবার উপরে মানুষ এবং মানবিক গুণাবলী। আর আমার যেটা মনে হয়, একজন মানবিক গুণাবলী সম্পন্ন লোক কখনো কাউকে নির্যাতন করতে পারে না, সমাজের অমঙ্গল সে চায় না। যাই হোক, আমরা আফরিন আপুর কাছে চলে যাব। আমাদের সাথে আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী আফরিন আপু। আমি জানি যে আপনি শুধু আবৃত্তি শিল্পী নন, আপনি খুব ভ্রমণ ভালোবাসেন। ভ্রমণ বাংলাদেশ নামে একটি সংগঠনের সাথে আপনি জড়িত, আপনি পাহাড়ে ওঠেন, নানা রকম অভিজ্ঞতা আপনার আছে। এটি যদি দর্শকদের সাথে একটু বিনিময় করেন। আহ, ভ্রমণ, কবিতা যে আবৃত্তি করা যেমন আমার একটা ভালো লাগা ভালোবাসা, তেমন ভ্রমণও আমার একটা ভালোবাসার স্থানে আছে। তো ছোট থেকেই ভ্রমণের আফরিন নেশা আপু, বিভিন্ন। শুনতে পাচ্ছি না আপনাকে, আনমিউট করে নেন। হ্যাঁ, আমারটা আনমিউট করা আছে। শুনতে পাচ্ছি না আপনাকে।
এখন শুনতে পাচ্ছেন? সমস্যা হচ্ছে বোধহয়, শুনতে পাচ্ছি না। আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? ইয়ারফোনটা খুলে আবার লাগান। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? আমার মনে হয় শোনা যে যাচ্ছে না। ওখান শুনতে পাচ্ছেন? কোনোভাবেই শোনা যাচ্ছে না। দর্শকদের একটু জানাতে চাই, আসলে এখন এটি খুব সমস্যা। আসলে আন্তর্জালের আয়োজনে অনেক সময় নেটওয়ার্ক থাকে না বা যান্ত্রিক ত্রুটি হয়। যাই হোক, আফরিন আপু আবার একটু কথা বলুন, আমরা এখন শুনতে শুনতে পাচ্ছি না আপনার কথা। আপনি আমার কথা এখন শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? আমি কিন্তু শুনতে আপনার পাচ্ছি। কথা শুনতে পাচ্ছি না। নিঝুম দা কি শুনতে পাচ্ছেন আফরিন আপুর কথা? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? একটু সমস্যা হলো আফরিন আপু। আহ আপনি ইয়ারফোন খুলে শুধু কথা বললে দেখেন তো আসে কিনা। এখন শুনতে পাচ্ছেন? না, এখন শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? আমি কি একটু লিভ নেব? লিভ নিয়ে আবার জয়েন আচ্ছা, করব? আমার মনে হয় কি আপনি বের হয়ে আবার ঢুকেন, এখন এখন রিস্টার্ট শুনতে নিন, তাহলে হয়তো শোনা যেতে পারে। শুনতে পাচ্ছি না আমরা। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যালো। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আফরিন আচ্ছা। আপু, এই সমস্যা হচ্ছিল বোধহয় নেটওয়ার্কের। তো হ্যাঁ, যে সম্ভবত যে কানেক্ট। জায়গাতে আমরা ছিলাম, যে আপনি ভ্রমণ বাংলাদেশের সাথে জড়িত বা ভ্রমণ করতে ভালোবাসেন, বা এই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন, তারপরে আবৃত্তি। আগেই বলেছি কবিতা আবৃত্তির সাথে যেমন আমার একটা ভালোবাসা, তেমন ভ্রমণের সাথে আমার একটা ভালোবাসা জড়িয়ে আছে। ছোট থেকে আমি ভ্রমণ করতে পছন্দ করতাম। তো এই ভ্রমণের নেশাটা শুরু হয়েছে আমার নানুর কাছ থেকে। আমার নানু খুব বেড়াতে ভালোবাসতেন। আমাদের হুম। স্কুলে যখন পরীক্ষা শেষ হয়ে বন্ধ থাকতো, নানু আমাদেরকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিতেন। ওই সেখান থেকে ভ্রমণের নেশাটা শুরু। আর মূলত আমার ভ্রমণের ভালো লাগে যে পাহাড়ে ভ্রমণ করতে। কারণ পাহাড়ের মাঝে আমি একটা জীবন রঙের বৈচিত্র্য পাই। আচ্ছা। জীবন রঙের বৈচিত্র্য আছে। পাহাড় ভ্রমণ আমার খুবই ভালো লাগে এবং আমার সেটা শুরু হয়, পরিপূর্ণ ভ্রমণটা শুরু হয় ২০০০ সন থেকে এবং এখন পর্যন্ত সেটা অদ্যাবধি আছে। তো এরই মধ্যে আমার যাওয়া হয়েছে বাংলাদেশের বিভিন্ন যে পাহাড়ি এলাকাগুলোতে যাওয়া হয়েছে। সাথে সাথে তার পাশাপাশি যাওয়া হয়েছে নেপালের ইবিসি মানে এভারেস্ট বেস ক্যাম্প, তারপরে লাংসিসারি যেটা নর্থ নেপালের লাংটাং এরিয়া, তারপরে ভারতের লাদাখ, স্টক কাংরি, এই ধরনের এলাকা, পাহাড়ি এলাকাগুলোতে আমার সাধারণত ভ্রমণ করা হয়েছে এবং আমি ভীষণ ভালোবাসি পাহাড়ি এলাকাগুলোতে ভ্রমণ করতে। অসাধারণ অসাধারণ, আপনি থাকুন এই ভ্রমণের সাথে যুক্ত, এবং আপনার অভিজ্ঞতা থেকেই আমরাও
মানে অভিজ্ঞতা নিব আর কি, আমরাও নিব, আমরাও ঘুরবো, আমরাও সাথে থাকবো। তো একটি আবৃত্তি শুনি। আমি আবৃত্তি করছি মিলি চৌধুরীর বাবার নজরুল। আমার বাবা ছিলেন সরকারি চাকুরে। ৯টা-৫টা ডিউটি সেরে বইয়ে মুখ গুঁজতেন, গান গাইতেন, কবিতা পড়তেন, অথবা আমাদের নিয়ে মেতে থাকতেন। এ নিয়ে আমার মায়ের আক্ষেপের শেষ ছিল না। বস্তুত আমার মা সামলাতেন ঘর, সংসার, আত্মীয়, বন্ধু। আমরা এক ভাই এক বোন। আমার মার মতে আমরা ২ ভাই বোন বাবার মতো। কিন্তু শ্রদ্ধা, ভালোবাসার অন্ত ছিল না তার আদর্শবান ভালো মানুষ স্বামীটির প্রতি। আমার বাবা নজরুলের মধ্যে ছিলেন না নজরুল বাবার মধ্যে ছিলেন বলা মুশকিল। শৈশবে আমার বোধের মধ্যে প্রথম প্রবেশ করে নজরুল। তখন থেকেই আমি খুব ঘুম কাতুরে ছিলাম। ভোরে ঘুম ভাঙতই না। বাবা আমার মুখের ওপর ঝুঁকে বলতেন, ভোর হলো, দোর খোলো, খুকুমণি উঠো রে। তারপরও আমি ঘুমে ঢুলতাম। বাবা আমাকে ২ হাতে তুলে দাঁড় করিয়ে পড়ে যেতেন, আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে। তার কণ্ঠে একটা নেশা ছিল, সেই নেশা আমাকেও পেয়ে বসেছিল। বই দেখে তখনও পড়তে শিখিনি। বাবা আমাকে মুখে মুখে শেখালেন লিচু চোর এক প্রতিযোগিতায়। সেই কবিতা বলে প্রথম হয়েছিলাম। ছেলেবেলায় আমার ঝাঁকড়া চুল দেখে বন্ধুরা আমাকে কাজী নজরুল বলে খ্যাপাতো। একবার রবি ঠাকুরের রাজা ও রাজদ্রোহী নাটকে হেম চরিত্রে অভিনয় করেছিলাম। মেকআপ ম্যান আমার মেকআপ সেরে ঝাঁকড়া চুলে লাল ওড়নার গিঁট দিয়ে বলেছিলেন, একেবারে কাজী সাহেব। আয়নার দিকে তাকিয়ে আমিও নিজেকে কাজী সাহেবের সাথে মিল খুঁজে পেয়েছিলাম। আমাদের স্কুলে আমার সোনার বাংলা গাওয়ার পর চল চল চল, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল রণসঙ্গীতটি ব্যান্ডের তালে তালে গাওয়া হতো। আমার সমস্ত শরীর মন সামনে এগিয়ে যাবার দীক্ষা পেত। বড় হবার সাথে সাথেই আমরা পড়ে ফেলেছিলাম বিষের বাঁশি, অগ্নিবীণা, মৃত্যু ক্ষুধা, রাজবন্দির জবানবন্দি। দাদার প্রিয় ছিল আমি সৈনিক। একবার বাবার পিসিমা আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি আমার আর দাদার মাছের মুড়োর সমান ভাগ, প্রাইভেট টিউটরের আমাদের দুজনের সমান গুরুত্ব দেখে বলেছিলেন, বলি মেয়ে মানুষের অত আদিক্ষেতা কিসের? জজ ব্যারিস্টার যাই হও না কেন, যেতে তো হবে স্বামীর ঘরে, চুলোর দরজায়। তার উপর আবার গান শেখা, নাটক করা, ছেলেদের সাথে মাখামাখি। বাবা পিসিমাকে শুনিয়েছিলেন, সাম্যের গান গাই, আমার চক্ষে নারী ও পুরুষের কোনো ভেদাভেদ নাই। তারপর হাসতে হাসতে বলেছিলেন, হো পিসিমা, আমার মন যা চায় তোমার মন কি তা চায় না? ছেলে মেয়ে কোনো কথা নয়। আসলে পিসিমা শুনতে চাননি, বলেছিলেন, মেয়ে যখন আইবুড়ো হয়ে থাকবে তখন বুঝবি। আমার বাবা চমৎকার গাইতেন, গাইতেন অনেকটা নিজের মতো করে। পুরোপুরি শুদ্ধ সুরে গাইতেন এমনটা নয়, তবে আমার স্থির বিশ্বাস কবি যদি একবার বাবার গান শুনতেন তবে তার অনেক বাণীতে বাবার সুর বসিয়ে দিতেন। আমার সাম্পান, যাত্রীনালয়, আহা কি অসাধারণ গাইতেন। আমাদের বাড়িতে এক বষ্টমী বাবার ছোট বয়স থেকেই চাল ডাল পয়সা এইসব নিতে আসতো।
তার দরাজ কণ্ঠে উঠে আসতো নজরুলের গান। সে কার গান না জেনেই গাইতো। একদিন আমাদের পাশের বাড়ির আসাদ তার চালের থলিটা ছুঁয়েছিল বলে সে হইচই বাঁধিয়ে দিয়েছিল। শুনতে পেয়ে বাবা ছুটে এসে বলেছিলেন, মালতীদি, তুমি কণ্ঠে যার গান নিয়ে কৃষ্ণ নাম করো, সে তো একজন মুসলমান। একজন মুসলমান যদি তোমার কণ্ঠ অন্তর ছুঁতে পারে, তার গানে যদি তুমি তোমার ভগবানকে ডাকতে পারো, তাহলে একজন শিশু কি তোমার চাঁদ কাটতে পারে? আসাদ তো শিশু, গোপাল, সে যদি গোপাল হয় তো গোপাল। বাবার মালতীদি কি বুঝেছিলেন জানি না, তবে যাবার সময় আসাদের মাথায় চুমু খেয়েছিলেন। তারপর কৃষ্ণ নাম করতে করতে চলে গেলেন। আমার দাদা খুব মেধাবী ছাত্র ছিল, রাজনীতি করত, তুখোড় বক্তা। একদিন দাদা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরপর 5 দিন বাড়ি ফিরল না। ষষ্ঠ দিন সকালে আমরা জানতে পারলাম বিশ্ববিদ্যালয় থেকে ফিরবার পথে কারা যেন দাদাকে কুপিয়ে মেরেছে। আমার রাজনীতি করা দেশপ্রেমিক দাদার লাশটাও আমরা খুঁজে পাইনি। বাবার কানে যখন এই সংবাদ পৌঁছলো, বাবা তখন এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। তারপর অনেক রাতে কেঁদেছিলেন এই বাণীতে, শূন্য এই বুকে মোর পাখি আয়, ফিরে আয়, ফিরে আয়। দাদা। দাদার মৃত্যুর 17 দিন পর বাবাও এই পৃথিবী ছেড়েছিলেন। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি। বাবা, বাবা, আমি এখন অনেক ভোরে উঠি, উঠতে হয়। কানের কাছে কর্কশ বাজে ঘড়ির অ্যালার্ম। বাবা, ওই অমৃত স্বরে আর কেউ বলে না, ঝর্ণা মাসি বলবে হাসি, খুকু এলি নাকি? বলবো আমি, নইকো খুকু, ঘুম জাগানো পাখি। ফুলের বনে ফুল ফোটাবো, অন্ধকারে আলো। সূর্যি মামা বলবে উঠে, খুকু ছিলে ভালো। ভালো নেই বাবা, একদম ভালো নেই। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ। আসলে এরকম পরিবার হয়ে উঠুক সব পরিবার, কিন্তু এই যে আমি বলেছি যে কিছু মানুষ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। হ্যাঁ, আমাদের এরকম অনেক দাদাকেই আমরা হয়তো হারিয়েছি এই ভালোবাসার জন্য, এই শিল্পের ভালোবাসার জন্য, তাই না? আর কেউ না কেউ আমাদের কাছ থেকে না হারাক। তো এরকম পরিবার যেন হয়ে ওঠে, সব পরিবারেই যেন এরকম গানের চর্চা হয়, মানবিকতার চর্চা হয়। যাই হোক, আমরা দাদার কাছে চলে যাব। নিঝুম দা, নিঝুম দা আমাদের সাথে আছেন। আমরা একটি গান শুনবো দাদা। ধন্যবাদ। অসম্ভব সুন্দর উপস্থাপনা ছিল আপুর কবিতা আবৃত্তি। হুম। তো আমি এখন একটি পরিচিত গান শোনাই আপনাদেরকে। সেটা হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় প্রয়াত খালিদ হাসান মিলু স্যারের কণ্ঠে করা, মুভি হচ্ছে বাবা কেন চাকর, অভিনয় করেছেন নায়ক রাজ্জাক। তো জি। সেই জনপ্রিয় গানটি আমার মতো এত সুখী নয়তো করা যাবে। ও জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। কি আদর স্নেহ ভালো বাসা জড়ানো মায়ার বাঁধন, জড়ানো
মায়ার বাঁধন বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাস এরি না বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাস এরি না কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন? আমার মতো এত সুখী নয়তো কারো জীবন নয়তো কারো জীবন চারদিকে নিরাশার বালুচর কি আশায় বেঁধেছি এ খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড় ও চারদিকে নিরাশার বালুচর কি আশায় বেঁধেছি এ খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড় কেন মমতার টানে কেঁদে মরে বেদনার কথা এখন আমার মতো এত সুখী নয়তো কারো জীবন কি আদর স্নেহ ভালো বাসা জড়ানো মায়ার বাঁধন ও জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ আমার মতো এত সুখী নয়তো কারো জীবন নয়তো কারো জীবন থ্যাংক ইউ সো মাচ অসাধারণ। সবাই সুখী হোক, সবার জীবনটাই সুন্দর হোক, সুখী হোক। অবশ্যই সম্মানিত দর্শক, আপনাদের আজকে গান শোনাচ্ছেন আমাদের নিঝুম সরকার, আবৃত্তি শোনাচ্ছেন বা আবৃত্তি নিয়ে আছেন আফরিন খান। তো আপনাদের অনেকেই মতামত করছেন আমাদের অনুষ্ঠানে, কিন্তু আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিই যে আমি অনেক কিছু পড়তে পারছি না। আমি মোবাইল থেকে যুক্ত হয়েছি, এজন্য পড়ে আপনাদেরকে স্মরণ করতে পারছি না, এই জন্য একটু দুঃখিত। তবে আপনাদের মতামত আমাদের আহ শিল্পীদের অনুপ্রেরণা যোগাবে, আমাকে অনুপ্রেরণা যোগাবে এবং এই অনুষ্ঠানটা পরিচালনার ক্ষেত্রে আমাদের সাহায্য করবে। আমরা আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যে যে কোনো জায়গা থেকে, বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হতে পারেন এবং আমাদের মধ্যে যদি কোনো আবৃত্তি শিল্পী, গানের শিল্পী বা নৃত্যশিল্পী থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করতে পারেন। এমন হতে পারে আমরা হয়তো একজন ভালো গান করে বা আবৃত্তি করে বা অন্য শিল্পের সাথে জড়িত, কিন্তু আমরা জানি না। কিন্তু আমাদের সাথে যদি আপনারা একটু যোগাযোগ করেন, তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে অতিথি হিসেবে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো। সম্মানিত দর্শক, আমরা চলে যাব আফরিন আপুর কাছে। আমরা জানি যে আফরিন আপু বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাথে যুক্ত, অর্থাৎ উনি কারাত শিখেন বা কারাতে ভালো বোঝেন, সেই সম্পর্কে যদি একটু বলেন। আহ, আমি ছোটবেলা থেকে রোমাঞ্চকর জীবনযাপন পছন্দ করতাম। সেই রোমাঞ্চকর জীবনযাপন, আহ, তার মধ্যে কারাত আছে, স্পোর্টস, মানে স্পোর্টস এর প্রতি আমার একটা ঝোঁক আছে। যেমন আমার এই যে ভ্রমণ করা, বিশেষ করে মাউন্টেনিয়ারিং যাকে বলে, আমি মাউন্টেনিয়ারিং বা কারাতে, এগুলো একটা স্পোর্টস এরই একটা অংশ।
সেই স্পোর্টসের ঝোঁকের প্রতি আগ্রহ হয়েই আমি এই কারাতের সাথে জড়িত। বর্তমানে আমি অরেঞ্জ বেল্টার। আমি বাংলাদেশ কারাতে দো ফেডারেশনের সাথে জড়িত আছি। আহ, এই তো, আর কিছু বলার নেই তো। আমার লক্ষ্য আছে যে আরো ভালো চর্চার মাধ্যমে ব্ল্যাক বেল্টার হব। আমরা চাই যে আপনি সর্বোচ্চ জায়গায় যান, সেই আশা থাকলো। সম্মানিত দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন বাদল শাহ শোভন, যিনি আসলে এই অনুষ্ঠানটির পরিচালনা করে থাকেন। তো এখন আফরিন আপু, আমরা একটি আবৃত্তি শুনবো, তারপরে আবার একটি নিঝুমদার কাছে একটা গান শুনবো। আমি এখন একটা আঞ্চলিক ভাষার আবৃত্তি করব। ফয়জুল আলম পাপ্পুর উজান। কি কি বললা? সুন্দর? সুন্দর না সাই, তুমি শুধু শুধুই মিছা কথা কও। আমি কি অতটাই সুন্দর যতটা সারা বেলা ফোটে তোমার মুখে? মনে আছে প্রথম যেদিন তোমারে দেখলাম, চক্ষু আসিল ঠিক দুইজনার, কতক্ষণ জানি না, হঠাৎ তুমি পেছনে হাম্বা ডাক শুই না দিলা এক লাফ। পুরুষ মানুষ, হাতি ঘোড়া বাঘ ভাল্লুক না ভয় পায় গরুর হাম্বা ডাকে। এই নিয়া কত হাসি তামাশা সবার, শেষমেশ জায়গির নীলাবাড়ির কাছারি ঘরে। এই আমি খেলতাম লুডু, ষোলো গুটি, তুমি শেখালা রাজাদের খেলা দাবা। কত শত কঠিন সাল, একেবারে অঙ্ক বইয়ের লাহান। তারপরে তালিম দিলা জীবনের সালেও। তোমার মনে আছে প্রথম যেদিন তুমি আমারে সুন্দর বললা, যেদিন বললা ভালোবাসি, লজ্জায় হইছিলাম রাঙা। সেই দিন থেকে এই আয়নাই আমার নিত্যর সঙ্গী। ফাল্গুনে কিন্না দিছিলা লাল পাই জুড়ে শাড়ি আর মিহিন আকসাবি। ফর্সা ছিলাম না, লোকে বলতো কালো মাইয়া। চুলের গোছা ছিল বেসুমার রকমের লম্বা, থ্যাবড়া নাকে কোনো ফুলই লাগতো না ভালা। আর লম্বাই ছিলাম তোমার কাছাকাছি, চোখ দুইটা ছিল কেমন বড় বড়। আসিলাম বেহাইয়া রকমের বেহুশ, নিজের ওপরই আসছিল যত রাগ। লাটবাড়ির ইউনিভার্সিটি পড়া, শিলার মতো হই নাই বললা এই দুঃখে। সেই দিন দোল পূর্ণিমার সন্ধ্যায় খোপায় ফুল গুচ্ছা দিয়া বলছিলা, বিশ্বাস করো তুমি কালো না, তুমি সুন্দর। এমন দ্বিখল কালো চুল কয়জনের হয় বলো তো? পটল চেরা চোখ আর মানানসই নাকে, তুমি অপূর্ব, অপরূপা। হ, আমি তোমার সব কথাই বিশ্বাস করলাম। এমন সুন্দর কইরা, নিজের মতন কইরা যে মানুষ মিছা বলতে পারে, তারে আর অবিশ্বাস করুম কেমনে? কেমনে অবিশ্বাস করুম? তুমি কও দেখি, কও, কও। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আফরিন আপু, খুব সুন্দর একটি আবৃত্তি শোনানোর জন্য। এবার একটি গান আমরা শুনবো। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর উপস্থাপন ছিল আপির। তো এখন একটি গান শাহ আব্দুল করিমের গান, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বাংলাদেশের। কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা কেমনে রাখিব তোর মন, আমি কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে
বান্ধিরে বন্ধু ছেড়ে যাইব ও কেন প্রীতি বড়াইলা রে বন্ধু ছেড়ে যাইব পরশি বাদিয়া বাদিকা রে পরশি বাদিয়া বাদিকা কেদে কেদে চোখের জলে কেদে কেদে চোখের জলে মোহাইলা নদীরে বন্ধু ছেড়ে যাইবা ও কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা আর কি বলিব আমি নিজে আর কি বলিব আমি মরণ জ্বালা সইতে নারে আমি মরণ জ্বালা সইতে নারি দিবানিশি কান্দিরে ছেড়ে যাইব ও কেন প্রীতি বড়াইলা রে ছেড়ে যাইব বাউল আব্দুল করিম বলে হলো একই ব্যাধি হায় রে পাগল আব্দুল করিম বলে হলো একই তুমি বিনে এই ভুবনে তুমি বিনে এই ভুবনে কি আছে ও সধীরে বন্ধু ছেড়ে যাইবা কেন প্রীতি বড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে বান্ধিরে ছেড়ে যাইবা কেন প্রীতি বড়াইলা রে ছেড়ে যাইবা ধন্যবাদ। অসাধারণ। আসলে সবাই কেন যেন ছেড়ে চলে যায়। হ্যাঁ, সবাই ভালোবাসে, ছেড়ে চলে যায়। একদম দেখ, অনেকেই অনুরোধ করছেন যে আরো গান শুনতে চাই, কিন্তু আসলে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের সময়ের কিছু বাধ্যবাধকতা রয়েছে। তো আমরা আফরিন আপুর কাছে আরেকটি আবৃত্তি শুনবো এবং তারপরে একটি গান শুনবো। গানের শোনার মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। তো আমরা জানি যে আমরা খুব মানে কিছুদিন খুব একটু বাজে সময় বা একটু খারাপ সময় পার করছি। চারিদিকে ধর্ষণ বা মানবিক মানে হীনতা, মানে
সৃষ্টি হচ্ছে, মানে মানবিক হচ্ছে না মানুষ। হ্যাঁ, কোন রকম যেন একটু সমাজের পাশবিক দিকটা বের হয়ে আসছে। সেই জায়গা থেকে আসলে সাংস্কৃতিক কর্মীরা অনেকে ঐক্যবদ্ধ, নানাভাবে আহ আপনার সভা সমাবেশ করছে, হ্যাঁ, নানা রকম কর্মসূচি দিচ্ছে। আমরাও এই অনুষ্ঠানের মাধ্যমে এগুলোর প্রতিবাদ জানাচ্ছি। আসলে প্রত্যেক মা বোন বা প্রত্যেকেই, বা সমাজের প্রত্যেকটা মানুষই যেন নিরাপদ থাকে, বা আমাদের দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকটা আমরা সবাই খেয়াল রাখবো। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে এই আহ্বান জানাবো যে আমরা কখনোই মন থেকে বা আমাদের হাত দিয়ে, পা দিয়ে, আমাদের কোনো অঙ্গ দিয়ে মানুষের জন্য কোনো ক্ষতি না হয়, সেই দিকটা অবশ্যই আমরা খেয়াল রাখবো। তো আমরা আফরিন আপুর শেষ কবিতা শুনবো, তারপরে নিঝুমদার একটি গান শুনবো। এই গানের মাধ্যমে আজকের অনুষ্ঠান আমরা শেষ করবো। আফরিন আপু। আহ, করোনাকালে সংশব্দ 27 পর্ব আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই। আর নিঝুম ভাইয়ের খুব হৃদয়স্পর্শী গানগুলো আমাদের খুবই ভালো লেগেছে। মারুফ ভাই যেহেতু বললো, বর্তমান আমাদের যে অস্থিরতা চলছে সমাজে, নারীদেরকে তারা ভোগ্যপণ্য বা একটা মাংসপিণ্ড হিসেবে দেখছে। আমি যে কবিতা আবৃত্তি করব সেই কবিতাটা আমি ফেসবুক থেকে পেয়েছি। কবির সম্পর্কে বিশেষ কিছু জানা নেই। কবির নাম হচ্ছেন সেলিম মাহবুব। কবিতা ভালো লাগে না। আমাকে তোমরা নিঃশব্দে নিঃশেষ করে দাও। আমাকে তোমরা কিছু বলে যাও হে চাটুকার সুশীল সমাজ। আমার তো আর ভালো লাগে না। ধর্ষণ যেন রাস উৎসব। মায়ের সামনে মেয়ে, মেয়ের সামনে মা, স্বামীর সামনে প্রিয়তমা স্ত্রী, ভাইয়ের সামনে আদরের বোন। আর কোন সমীকরণ বাকি আছে মা? তোমার বিবেক কি আজ ধর্ষিত হয় না? সোনার বাংলায় বুনো শকুন খাচ্ছে লুটে পুটে। শকুন জন্ম নিল কিসে? দেশ দেশ তো আমার রক্তে কেনা অমূল্য সম্পদ। পরগাছার আবির্ভাব হলো কিসে? কিসের আশায় বিবেক তুমি বিবেকহীন, দৃষ্টিহীন বা প্রতিবন্ধী? আমার যে আর ভালো লাগে না। সবকিছু তো নষ্টের ভোগে, গণতন্ত্র বহু রোগে, মানবতা কাঠ হয়ে শ্মশান ঘাটে পুড়ে মরে। আমার যে আর ভালো লাগে না। চোর বাটপার রাঘব বোয়াল, দেশটা তো আজ বেসামাল। ধর্ষক করে মহা উল্লাস। আর কোন সমীকরণ বাকি আছে মা? আমার তো আর ভালো লাগে না। জাগ্রত হও, জাগ্রত হও জনতা, প্রতিরোধ করো, ভেঙে দাও দানবের ভয়াল দাঁত। আঘাতের চিহ্ন এঁকে দাও পাপিষ্ঠ ললাটে। যদি পারো আমাকে নিঃশব্দে নিঃশেষ করে দাও। আমার তো আর ভালো লাগে না। আমি শান্তিতে বাঁচতে চাই, আমি স্বাভাবিক মৃত্যু চাই। কারণ আমার তো আর ভালো লাগে না। ধন্যবাদ। খুব সত্যি কথা। আসলে আমাদের কারোরই ভালো লাগে না এই অবস্থা দেখতে, সমাজের এই অবস্থা দেখতে আমাদের একদমই ভালো লাগে না। আসুন না একটু আমরা এই সমাজকে সুন্দর করে সাজাই, আমাদের দ্বারা কেউ যেন নির্যাতিত না হয়। তো আমরা এবারে গান শুনবো, দাদার কাছে চলে যাব। দাদার গানের মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠান শেষ হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে আমি একটু শারীরিক ভাবে অসুস্থ ছিলাম, মোটামুটি ভাবে এখনো একটু অসুস্থ। তারপরেও চেষ্টা করছি। আমরা যদি চেষ্টা না করি, আর আমরাই পারি আমাদের এই সমাজকে বদলে দিতে। আর বিশেষ করে আমাদের শিল্প সংস্কৃতির ব্যক্তিবর্গরা আসলে আমাদের এই সমাজের যে অসৎ কাজগুলো হয় সেগুলোর প্রতিবাদ থেকে শুরু করে, ভাবনা থেকে শুরু করে এ পর্যন্ত শিল্প সংস্কৃতির ব্যক্তিবর্গের অনেক ভূমিকা আছে। তো আমরা সকলেই আমাদের এই দেশটাকে, এই সমাজটাকে একটি সুন্দর সমাজ
হিসেবে দেখতে চাই, যেটা আমি আপনার শুরুই বলতে চাচ্ছিলাম। দেন আসলে আবারও ধন্যবাদ জানাই যে আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করার জন্য, বিশেষ করে আহ, বাদল সাহা দাদা, আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, এবং আমাদের আজকের সঞ্চালক যিনি ব্যক্তি আছেন, উনি খুবই সুন্দর উপস্থাপন, তার অনেক সুন্দর উপস্থাপনা তার, অনেক ধন্যবাদ। আর আমি একটি কথা বলে দিতে চাই যে আসলে এভাবেই বেরিয়ে আসবে আমাদের আহ প্রতিভাগুলো, নতুন নতুন প্রতিভাগুলো এই এরকম আয়োজনের মাধ্যমেই বিকশিত হবে। তো সবাই আমাদের এই লাইভ গুলো, আমাদের এই অনুষ্ঠানগুলো সবাই শেয়ার করবেন এবং সবাই দেখবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আর শিল্পী হিসেবে শেষ কথাটি যেটা বলতে চাই, আসলে একজনের শিল্পীর চাওয়া পাওয়াটাই হচ্ছে আপনারা গান শুনুন। আর আমিও বলবো আপনারা আমার গান শুনুন। আপনারা অবশ্যই ইউটিউবে গিয়ে সিঙ্গার নিঝুম সরকার লিখে আমার মৌলিক অ্যালবামের গানগুলো শুনবেন। আপনারা যে কোনো ওয়েবসাইটে সিঙ্গার নিঝুম সরকার লিখলে আমার অসংখ্য অডিও ভিডিও গান আপনারা পাবেন। খুবই সুন্দর সামাজিক এবং সমাজকে নিয়ে, সৃষ্টিকে নিয়ে, মানুষকে নিয়ে অসম্ভব সুন্দর গান করেছি। পীর মুর্শিদকে নিয়ে অসম্ভব সুন্দর গান করেছি। আপনারা অবশ্যই গানগুলো দেখবেন, শুনবেন, শেয়ার করবেন, এই শুভকামনা। ধন্যবাদ। শেষ গানে চলে মেবি দাদা, এটাই তো শেষ গান, তাই না? জি ধন্যবাদ। আসলে বাদল দাদা আমাকে একটা রিকোয়েস্ট করেছিল যে শেষে একটি মায়ের গান করার জন্য আর কি একটু। তো আমি দু চার লাইন মায়ের একটি গান, যে মা আমাদেরকে আসলে আহ, মা তো মাই, আসলে মার বর্ণনা দিয়ে আসলে শেষ করা যাবে না। আহ, তো আমি মায়ের একটি ছোট্ট করে একটি গান করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ওরে সাদা কাপড় পরাইয়া খাটের উপরে শুইয়া আমার মায়েরে তোমরা কই যাইতাছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটের উপরে শুয়াইয়া মায়েরে তোমরা কই যাইতাছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। আমার বাদলদা যদি কোথাও যায়, ওই মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাদল ফিরিয়া। ও এই নিঝুম সরকার যদি কোথাও যায় রে, আমার মায়ের মনে শান্তি নাই রে, কখন আসবে নিঝুম ফিরিয়া। এই মাঘ মাসে আসিতে কাছে বসে বসে, এই মাঘ মাসিয়া শীতে কাছে বসে বসে, সেই মায়েরে কেমনে থাকো ভুইলা রে দর্শক ভাই, একটু দাঁড়াও মায়েরে দেখি, আমার নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ধন্যবাদ। বাহ, অসাধারণ অসাধারণ। আমি একটি কথা সবসময় বলি যে পৃথিবীর সকল মাই একজন মা, অর্থাৎ মানে একজন মায়ের গুণাবলী সকল মায়ের মধ্যে বিদ্যমান। মানে একজন মা, সে সবসময় তার সন্তানের মঙ্গল চাইবে, সন্তানকে কাছে পেতে চাইবে। তো যাই হোক, সকল মাকে শ্রদ্ধা শ্রদ্ধা জানাই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। সম্মানিত দর্শক, আমাদের সাথে ছিলেন আজকে আবৃত্তি শিল্পী আফরিন খান এবং কণ্ঠশিল্পী নিঝুম সরকার। আমাদের অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করেছি।
এবং আমরা আমাদের পক্ষ থেকে তাদের সুস্বাস্থ্য কামনা করি। এই সময়টা, যে সময়টা পৃথিবীতে বিরাজমান, এই সময়টা কেটে যাক, আবার আলো আসুক, আবার আমরা মঞ্চে গান শুনি, মঞ্চে যাই, মঞ্চে আবৃত্তি করি, গান করি, সেই কামনা করি। এবং আরেকটি যাবার আগে আরেকটি কথা বলে যাই, বা একজনের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই। সেটি হলো আমাদের বাদলদা, বাদল শাহ শোভন। এই সুন্দর আয়োজনগুলো পরিকল্পনা করছেন এবং উনি সিদ্ধান্ত নিয়েছেন যে সারা মাস জুড়ে, এই যে চলমান যে মাস, অক্টোবর মাস, এই মাস জুড়েই আমাদের অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যা 7:30টায় চলতে থাকবে এবং আমাদের প্রিয় শিল্পীরা আমাদের সাথে যুক্ত হবেন। সম্মানিত দর্শক, আরেকটি যাবার আগে আরেকটি অনুরোধ করি, সেটি হলো অবশ্যই স্বাস্থ্যবিধি মানবেন। আমাদের সরকারের যে স্বাস্থ্যবিধি আছে সেটা আমরা মেনে চলবো, তাহলে আমরা ভালো থাকতে পারবো। আবারও দেখা হবে কাল, আগামীকাল সন্ধ্যা 7:30টায়। আমাদের সাথে সবাই যুক্ত থাকবেন, আমাদের সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা করেই আজ শেষ করছি। সবাইকে ধন্যবাদ।